জামাত বা এনসিপি যেটাই বলেন, তারা এই সরকারের যতই কাছের হোক, কেন জানি বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করে না। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। জামাত জীবনে একবারই নিজের মার্কায় ভোট করেছে, খুব সম্ভবত তারা 3টা আসন পেয়েছিল, এবং তারা ক্ষমতার কাছাকাছি যেতে পেরেছিল বিএনপির কাঁধে ভর করে, বিএনপির সঙ্গে জোট গঠন করে। আপনার কথার মধ্যে থেকে যদি আমি নেই যে 2012 পর্যন্ত পর থেকে আমরা ওই রকম দেখেছি বেশি, তো যদি 8 বা 9 এর পর থেকে ওখানে 2-3 বছর হয়তো তারা রানওয়েতে ছিল, হয়তো ধরে নিই, যদি ধরে নিই যে রানওয়েতে ছিল, কিন্তু এই সরকারের মাত্র 1 বছর আপনি এটার সাথে তুলনা করছেন, তাহলে কি এরা রানওয়েতে আগেই উঠেছিল? মানে সেটা তো আমি দুর্নীতির ক্ষেত্রে বলছি। ধরুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই গর্ব করে একসময় বলেছিলেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। জি, একেবারে শেষের দিকে জি বলেছেন। মানে তখন তিনি তার মানে বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেছিলেন, কি বলা যায় কি বলা যায় না। এখন তো আমরা দেখছি যে আমাদের উপদেষ্টাদের পিএসরা 400-500 কোটি টাকা বানিয়ে ফেলছে। কেউ দেশে থাকছে, কেউ থাকছে না, কেউ আবার বলছে আমি যথেষ্ট বকে দিয়েছি। এবং সেই সময় কিন্তু আমরা শেখ হাসিনা সেই সময়টা প্রথম 1 বছর 2 বছর মধ্যে শুনিনি, উল্টো এই সময় শুনছি। এইটা তাহলে কি মাত্রাটা কি ভয়াবহতার দিকে গেল বলছেন? আমি তাই মনে করি। আমি অনেকেই ডিফার করতে পারে, কিন্তু আমি তাই মনে করি। আমি আরো একটা কথা, এটা কেন হলো? তারা তো তরুণ। হয়েছে কি, আমাদের প্রত্যেকের ভেতরে একটা করে শেখ হাসিনা জন্ম হয়েছে, বড় হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে, এবং আমরা যখন ক্ষমতার বাতাস পেয়েছি, আমরা শেখ হাসিনার চেয়েও আরো শতগুণ বেশি শেখ হাসিনা হওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছি। এটাকে যদি এভাবে প্রশ্ন করি আপনাকে, যে তাহলে কি যে সবার মধ্যে এরকম একটা মানে স্বৈরাচার মনোভাব পোষণ করে বসে থাকে, মনস্টার মানে যেটাই বলেন, মানে বিষয়টা তো নেগেটিভ। এখন কথা হচ্ছে যে সবার মধ্যে থাকে, তাহলে কি যিনি আসলে সিটে বসবেন, যিনি সুযোগ পাবেন তিনিই করবেন, এই অভিযোগটাও কিন্তু বিএনপির বিরুদ্ধে করা হচ্ছে, আপনি জানেন। এবং সবশেষ যে প্রসঙ্গটা সবচেয়ে বেশি এসেছে সেটি চাঁদাবাজি। এবং আপনি জানেন যে তারেক রহমান দলের শীর্ষ নেতা হওয়া সত্ত্বেও তার ব্যাপারেও কথা বলা হয়েছে, এবং খুবই খারাপ ভাষায় স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে। এটার জবাবটা কি হবে? আমি স্লোগানের বিষয়ে একটু কথা বলি। রাজনৈতিক ভদ্রতা, শিষ্টাচার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ যদি না থাকে, তাহলে আর রাজনীতি থাকবে না। হ্যাঁ, রাজনীতিতে জেল জুলুম যেতে হয়, এগুলো হয়, এটা আমরা জানি। এটা পাকিস্তান আমলেও হয়েছে, বাংলাদেশ আমলেও হয়েছে। আমার নিজের বাবা 19 বছর কারাগারে ছিলেন তার জীবনে। সুতরাং রাজনীতিতে জেল জুলুম নতুন কথা না, কিন্তু যেই ধরনের ভাষায় স্লোগান হয়েছে, এই ভাষা কিন্তু আমরা কোনো দিন শুনিনি। এটা কোনো পলিটিক্যাল স্লোগান না, এটা বস্তিবাসীর কিছু আলাপ আলোচনা। এটাকে আমি স্লোগান বলবো না, আমি দুঃখিত। আর 2 হচ্ছে চাঁদাবাজি। সার্টেনলি বিএনপি নিজেও বিষয়টি অনুধাবন করে, এবং বিএনপি 4000-এর মতো বহিষ্কার করেছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়। সরকার তো এখন আছে, একটা সরকার তো আছে, আমাদের ভালো লাগুক আর না লাগুক, সেই সরকারটি প্রশাসন চালাচ্ছে। আমরা কয়েক লক্ষ টাকা দিয়ে সরকারকে পুষছি। সো এই সরকারের যে পুলিশ প্রশাসন আছে, তারা কি করছে? আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো পরিষ্কার বলেছে যে আপনারা আইনগত ব্যবস্থা নিন, আমরা কোনো সুপারিশে যাব না। দলের পরিচয় দিয়ে যদি কেউ কোনো রকম চাঁদাবাজি বা কোনো রকম বিশৃঙ্খলা করে, তার পক্ষে দল দাঁড়াবে না, এবং তিনি দাঁড়ানো নাই, দল দাঁড়ায়ও নাই। তাহলে কেন তারা বিচার মানে কাঠগড়ায় তুলছে না সেই মানুষদেরকে? নাকি তারা চাইছে যে তাদের আশ্রয় প্রশ্রয় এই ধরনের ঘটনা ঘটতে থাকুক, বাড়তে থাকুক, সো দ্যাট বিএনপির ভোটটা কমতে থাকে, এবং সরকারের ভাষায় যারা সরকারি দল তারা সেটার বেনিফিট নিতে পারে? এই প্রশ্ন যদি আমি রাখি পাল্টা, সেখানে আরেকটি প্রশ্ন আসতে পারে। যেমন আমি একটু উদাহরণ দিই, সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ছবি কোনো কারণে চিঠিটা বাইরে আসলো, সেখানে শতাধিক মানুষের তালিকা বের হলো, তার মধ্যে 5 জন জামাতের নাম ছিল সেখানে, বাকিদের মধ্যে সবচেয়ে বেশি ছিল বিএনপির, এছাড়া এনসিপিরও ছিল। প্রশ্ন হচ্ছে জামাতের, তারা একটা বিবৃতি দিয়ে বলেছে এরা জামাতের না, কিন্তু বিএনপি সবসময় এই ব্যাপারে চাঁদাবাজির ব্যাপারে অগ্রগণ্য ছিল, এবং তারা করে বিএনপির ব্যাপারে তারা বড় একটা প্যারা লিখেছে, আপনি যদি একটা পড়েন ঠিক মতো। এখন কথা হচ্ছে জামাতের ব্যাপারে মানুষের এরকম আছে যে জামাতের মানুষরা তারা আসলে চাঁদাবাজি করেন না, এই যে কনসেপ্ট, এবং তারা বলছে আপনারা জানেন, তারা যখন বক্তব্য রাখছেন তারা বলছেন যে জামাতের মানুষরা যে চাঁদাবাজি করেন না, আপনারা জানেন, এটা কারা করে? বিএনপি করে। এখন এটার ব্যাখ্যাটা কি? তারা তো চিঠি দিয়ে করেছে, এবং আরেকটা অভিযোগ আসছে যে বিএনপি এটার মধ্যে দিয়ে পক্ষান্তরে আসলে তাদেরকে সুযোগ দেয়, যখন ধরা পড়ে যায় তখন তারা বলে যে ডিজোন করে, যে তাদের সদস্যদের বলে যে তারা আমরা বহিষ্কার করেছি।
না, এটা তো বলাই যায়। আপনি একটু লক্ষ্য করে দেখুন, প্রেস সচিব আজকে একটা কথা বলেছে বা গতকালকে, যে জামাতের কাছ থেকে অন্য রাজনৈতিক দলগুলোর শিখবার বিষয় আছে এবং কি কি শিখবার বিষয় আছে সেটাও তিনি ব্যাখ্যা করেছেন। সুতরাং জামাত আসলে কোন দলের বা কোন মানে এই সরকারের কতটা প্রিয় পাত্র বা কতটা কাছাকাছি সেটা বুঝতে বাকি থাকে না। কিন্তু জামাত বা এনসিপি যেটাই বলেন, তারা এই সরকারের যতই কাছের হোক কেন জানি বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করে না। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। জামাত জীবনে একবারই নিজের মার্কায় ভোট করেছে, খুব সম্ভবত তারা 3টা আসন পেয়েছিল এবং তারা ক্ষমতার কাছাকাছি যেতে পেরেছিল বিএনপির কাঁধে ভর করে, বিএনপির সঙ্গে জোট গঠন করে, এবং 18 সালে তারা নির্বাচন করেছে, সেটাও কিন্তু ধানের শীষেই তারা নির্বাচন করেছে। সুতরাং এককভাবে জামাতের জনপ্রিয়তা কতটুকু সেটা ভীষণ রকম প্রশ্ন সাপেক্ষ। 1, 2 হচ্ছে জামাত ক্লেম করে যে তারা সৎ দল, সৎ মানুষের শাসন চায়। এটা বলতে গিয়ে ওনাদের আমির দুবার পড়েও গিয়েছিলেন স্টেজ থেকে, জি, অসুস্থ হয়ে পড়েছিলেন। তো ওনারা সৎ মানুষের শাসন চায়, সৎ ব্যক্তির শাসন চায়, কিন্তু মানুষ কেন জানি জামাতকে চায় না। তার এটা যে তারা বোঝে না তাও কিন্তু না, এটা কিন্তু তারা বোঝে, এবং বোঝে বলে আপনি খেয়াল করবেন হঠাৎ করে তারা পিআর এর কথা নিয়ে আসে, হঠাৎ করে তারা নির্বাচন পদ্ধতি পরিবর্তনের কথা বলে, আর কিছু না পেলে বলে সংস্কার বিচার না হলে নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচনটাকে যত দূর সম্ভব পিছিয়ে দেওয়া যায় এবং বিএনপিকে যত দূর সম্ভব মেলাইন করা যায়, এই দুটো প্রচেষ্টা আমরা জামাতের মধ্যে লক্ষ্য করি, যেটা এর আগে ছিল না। বিশেষ করে বিএনপির ব্যাপারে এত নেগেটিভ এর আগে তারা আমরা দেখিনি। কারণ এর আগে তো তারা বিএনপির কাঁধে ভর করে পলিটিক্সটা করেছে, এখন তো তারা ইন্ডিপেন্ডেন্টলি পলিটিক্স করার চেষ্টা করছে এবং তারা আশা করছে যে তারা প্রধান বিরোধী দল হতে পারে। তাহলে ইন বিটুইন একটা প্রশ্ন করে রাখি, তাহলে কি জামাতের সাথে যে সখ্যতাটা ছিল, বিএনপি সখ্যতা বলতে আমি রাজনৈতিক যে জোট গঠনের বিষয় ছিল, সেই জোটটা আসলে কোনো সম্ভাবনা নেই? প্রশ্নই আসে না, আমরা মনে করি না সেটা কোনো সম্ভাবনা আছে। তবে জামাতের যে বিষয়টি, যে ওরা দীর্ঘ সময়, আমরা এই 1 বছরে যেটা দেখেছি, সমস্ত বড় বড় পদগুলো, ভিসি বিশ্ববিদ্যালয়ের, প্রশাসনে আমলা, এসপি, ডিসি, ম্যাক্সিমাম গেছে জামাতের লোকজন। তো এই ব্যাপারগুলোতে এই সরকারকে যদি আপনি ভাগ করেন, যে সরকারের সকল দলেরই স্টেক আছে, এই স্টেকের মধ্যে ধরলাম 33% বিএনপির স্টেক, 33% জামাতের স্টেক, আর 34% এনসিপি, একটু বেশি এই সরকারের 34% এনসিপির স্টেক। সো এই সরকারের উপর কিন্তু এনসিপি এবং জামাত মিলে অলমোস্ট 67% ইয়ে করে চলছে, মানে ভর দিয়ে চলছে। সো জামাতের অনেক কিছুই সামনে আসবে না এই সরকারের আমলে, যেটা হয়তো পরবর্তীতে কোনো ভিন্ন সরকার আসলে যেটা আপনাদের চোখে পড়বে। তো আমার যে প্রশ্নটা ছিল তাদের ব্যাপারে, আপনাদের ব্যাপারে, যে বিএনপি আসলে এটাকে একটা সুযোগ হিসেবে নিচ্ছে এবং যখন কেউ ধরা পড়ে যাচ্ছে যে চাঁদাবাজি করেছে তখন তারা বহিষ্কার করছে, তাতে এটা আসলে বিএনপির একটা কৌশল? না, এটা একেবারেই কৌশল না। আর তারপরে আমি আপনাকে একটা কথা বলি, বিএনপির একদম শীর্ষ নেতৃত্ব যারা আছেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, আপনি কি মনে করেন যে তারা একেবারে ওয়ার্ড লেভেল পর্যন্ত কিংবা একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত কর্মীদেরকে সেই স্পেসটা দিচ্ছেন বা তাদেরকে মানে ইমপ্লাইডলি ওই নডিংটা করছেন যে তোমরা চাঁদাবাজি করো? না, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু ডে 1 থেকে বলে আসছেন আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। বাংলাদেশে অতীতে এত কঠিন নির্বাচন আগে কখনো হয়নি।